মৌলি। ওকে, দেখো আলফা কণা কাকে বলে? হিলিয়াম নিউক্লিয়াসকেই বলা হয় আলফা কণা। এই যে আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম 2 পজিটিভ আয়নকে আমরা আলফা কণা বলি। এই আলফা কণার সাহায্যেই বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াসের আবিষ্কার করেন। কিভাবে? উনি গোল্ড বা সোনাকে বেছে নিলেন। সোনা মৌলটি আমরা জানি একটি নিষ্ক্রিয় ধাতু। প্লাটিনাম এবং গোল্ড এরা কিন্তু নিষ্ক্রিয় ধাতু, এরা প্রকৃতিতে কারোর সাথে রিয়াকশন করে না। এই কারণে আমরা স্বর্ণের অর্নামেন্টস ব্যবহার করি, প্লাটিনামের অর্নামেন্টস ব্যবহার করি। এটা দাম বেশি হওয়ার কারণও কিন্তু এটা প্রকৃতিতে এটা অধিক স্থায়ী একটি ধাতু এবং এর প্রাপ্যতাও কম, সেই কারণেই দামটা বেশি। তো উনি সোনার পাতকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করলেন। সোনা ধাতু, আমরা জানি ধাতুকে আঘাত করলে ধাতু হলো ঘাত সহনশীল, ভঙ্গুর না। সকল ধাতব পদার্থ, কঠিন ধাতব পদার্থ ঘাত সহনশীল, বিদ্যুৎ পরিবাহী, আমরা জানি তাপ সুপরিবাহী। তো এই ধাতুকে আঘাত করলে এটা পাতলা পাতে পরিণত হবে। ধাতব বন্ধন কিভাবে গঠিত হয়? ধাতব বন্ধনে ধাতব পরমাণুগুলো তারা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে, আর ওই পরমাণুগুলো চারিপাশ থেকে ইলেকট্রন সঞ্চারণশীল থাকে। এসএসসিতে পড়েছো গ্যাসের সমুদ্রে ধাতব পজিটিভ আয়নগুলো নিমজ্জিত। মনে করো সোডিয়াম ধাতু, ওইখানে শুধু সোডিয়াম ছাড়া আর কেউ নেই, কিন্তু অসংখ্য সোডিয়াম পরমাণু আয়নিক ফর্মে থাকে, আর তার ত্যাগকৃত ইলেকট্রন তার চারিপাশ দিয়েই সঞ্চারণশীল। তাহলে এই ধাতুকে, এই ল্যাটিস কাঠামোকে, এই কঠিন ধাতব দণ্ডকে যদি আমরা হাতুড়ি দিয়ে আঘাত করি তাহলে এটা পাতলা পাতে পরিণত হয়। স্তরে স্তরে এরকম সজ্জিত থাকে, যখনই তুমি আঘাত করবা তখন এক একটা করে স্তর সরে যায় আর পাতলা পাতে পরিণত হয়। একেবারে সর্বনিম্ন পাতলা, ওর থেকে আর পাতলা করা যাবে না। তুমি বলতে পারো স্যার সর্বোচ্চ পাতলা, মিনিংটা যদি তুমি বোঝো যে ওর থেকে আর পাতলা করা যাবে না, তার মানে আমি বলছি সর্বনিম্ন পাতলা। কেউ যদি বলে সর্বোচ্চ পাতলা, এই সর্বোচ্চতা বলতে আমরা কিন্তু বেশি বুঝাই না, বেশি পাতলা বুঝাই। আবার পুরুত্ব হিসেবে কি সব থেকে কম পুরুত্ব। তাহলে এইরকম একটা স্তর, দুটো স্তর আছে, হাতুড়িতে আঘাত করলে এরকম একটা স্তরে চলে আসলো, এইবার আঘাত করলে কিন্তু ভেঙে যাবে। তার মানে এতটাই পাতলা করলো হাতুড়ি দিয়ে পিটিয়ে একেবারে একটা স্তরে চলে আসবে ধাতব পরমাণু সমূহ, ডাবল স্তর থাকবে না। এইরকম পাতলা পাত মনে করো এই কাগজের মতো হলো, এরকম পাতলা কাগজের মতো এই পাতটি হলো সোনার পাত, যার পুরুত্ব হলো 0.0004 সেন্টিমিটার, একেবারে পাতলা পাত। সেই পাতলা পাতের পিছনে জিঙ্ক সালফাইড পর্দা রাখলেন। এটা সোনার পাতলা পাত, এই পাতলা পাতের পিছনে জিঙ্ক সালফাইডের পর্দা রাখলেন। এই স্বর্ণের পাতলা পাতের উপরে দ্রুতগতি সম্পন্ন আলফা কণা নিক্ষেপ করলেন। আলফা কণা হলো হিলিয়াম 2 পজিটিভ আয়ন। তার মানে হিলিয়াম নিউক্লিয়াসকেই বলা হয় কি আলফা কণা। রোহিত ওয়া নমস্কার, উৎস ওয়া নমস্কার। প্রাপ্তি দেরি করে এসছো। তাহলে যেটা বলছিলাম যে স্বর্ণের পাতকে যতটা পাতলা করা যায়, যতটা মানে কতটা পাতলা করা যায়, যখন একটা স্তরে চলে আসবে এরপরে আঘাত করলে আর পাতলা হবে না, কিন্তু ভেঙে যাবে। তাহলে এরকম একটা স্তরে ধাতব পরমাণু সমূহ আছে, সেই সোনার এই পাতলা পাত, এই পাতলা পাতের পিছনে জিঙ্ক সালফাইড
পর্দা রেখে এই পাতলা পাতের উপরে আলফা কণা নিক্ষেপ করলেন। দ্রুত গতি সম্পন্ন আলফা কণা হিলিয়াম 2 পজিটিভ এই আলফা কণা নিক্ষেপ করে কি পর্যবেক্ষণ করলেন, সেটা হলো এই আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে সব ম্যাক্সিমাম বেরিয়ে যায়। এই স্বর্ণের পাত ভেদ করে দ্রুতগতি সম্পন্ন আলফা কণা 99.9%ই পাত ভেদ করে বেরিয়ে যায়। উনি যেটা অবজার্ভ করলেন সেটা হলো 20,000 আলফা কণার এক ঝাঁক, সেখান থেকে একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে এসছে, আর বাকি 19,999টি কণা এই পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দার উপরে যে আঘাত করছে সেখানে উজ্জ্বলতা সৃষ্টি করছে। তাহলে একটি আলফা কণিকা, তুমি বলতে পারো স্যার 20,000 কেন? মনে করো 1 কোটি আলফা কণার ঝাঁক, 20,000 থেকে একটা ফিরে এসছে, পাশের 20,000 থেকে আরেকটা ফিরে এসছে, পাশের 20,000 থেকে আরেকটা ফিরে এসছে। একটা পরমাণুর অবজারভেশন উনি একে দেখিয়েছেন, একটা পরমাণুর অবজারভেশন উনি একে দেখিয়েছেন, সেটা হলো এরকম, দেখো এরকম কোন কোন বইতে আলফা 2 পজিটিভ এরকমও থাকতে পারে দেওয়া। তাহলে এই অবজারভেশন বা এই পরীক্ষার সিদ্ধান্তটা কি? পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, যেহেতু ম্যাক্সিমাম আলফা কণা 20,000 আলফা কণার মধ্যে একটি আলফা কণা এই যে বিপরীত দিকে ফিরে এসছে, আর বাকি আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে এই জিঙ্ক সালফাইডের পর্দার উপরে, এই যে জিঙ্ক সালফাইডের পর্দার উপরে কি উজ্জ্বলতা সৃষ্টি করেছে। তাহলে পরমাণুর অধিকাংশ জায়গা হলো ফাঁকা, আর একটি আলফা কণা বিপরীত দিকে ফিরে এসছে, তাহলে অবশ্যই ওই আলফা কণার সামনে ভারী কিছু ওই আলফা কণার সামনে বেঁধেছে, তাই ওই ভারী আলফা কণাকে ভেদ করে সে চলে যেতে পারেনি, বিপরীত দিকে ফিরে এসছে। আবার এই যে আলফা কণাটি ফিরে এসছে তার পাশের দুটো আলফা কণা দেখো গতিপথ একটু বেঁকে গেছে, এই যে দেখো বেঁকে গিয়েছে, তাহলে অবশ্যই আলফা কণা ধনাত্মক চার্জ যুক্ত, তাহলে ওই ভারী কিছু পজিটিভ চার্জ যুক্ত বা ধনাত্মক চার্জ যুক্ত, তাই বিকর্ষণ করে গতিপথ একটু বেঁকে গিয়েছে। বাকি সব আলফা কণা পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করেছে। তাহলে পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, সেখানে ইলেকট্রন থাকতে পারে, তার মানে এই ফাঁকা জায়গায় ইলেকট্রন থাকতে পারে। ইলেকট্রন আমরা গতদিন পড়েছি একটি নগণ্য ভর বিশিষ্ট কণিকা। ইলেকট্রন এই ভারী আলফা কণার গতিপথকে পরিবর্তন করতে পারে না। যেমন তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ দ্রুত গতিতে, এই কলমের এই খাপটি রাস্তার উপরে পড়ে আছে, তুমি সাইকেল চালিয়ে কলমের খাপের উপর দিয়ে চলে যাবা, তোমার গতিপথের কোনো পরিবর্তন হবে না। তার মানে তোমার এবং সাইকেলের ভরের তুলনায় এই কলমের খাপটির ভর অতি নগণ্য। কিন্তু যদি একটা ইট থাকে রাস্তার পরে, তোমার গতিপথ একটু হলেও এদিক ওদিক সিটকে বেঁকে যেতে পারে যদি একটা ইট থাকে। আর যদি সামনে একটা ওয়াল থাকে, তাহলে ওই ওয়ালে তুমি বাধা পেয়ে পুরো বিপরীত দিকে সিটকে চলে আসবে, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ হয়ে যাবে। তেমনি এই আলফা কণার সামনে এই যে ছোট করে দেখিয়েছে
যে ওইখানে সে বাধা পেয়ে ফিরে চলে এসছে। এই অল্প জায়গায় প্রোটন অর্থাৎ পজিটিভ চার্জ বিদ্যমান, যেহেতু পুরো বিপরীত দিকে ফিরে এসছে, ভারী কোনো কিছুর সাথে সে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং ওই ভারী কিছু সেখানে পজিটিভ চার্জ আছে, তাই পাশের দুটো কণাও কিন্তু বিকর্ষণ করে গতিপথ একটু বেঁকে গিয়েছে সামান্য। পরমাণুর আর কোথাও আলফা কণা বাধাও পায়নি, ফিরেও আসেনি। তাহলে আরেকটি মূল কণিকা নিউটন, সে কোথায় আছে? ওই একই জায়গায় আছে। প্রোটন এবং নিউটন একই জায়গায় পঞ্জীভূত, যেহেতু আর কোথাও আলফা কণার গতিপথের পরিবর্তন হয়নি, কোনো আলফা কণা ফিরেও আসেনি, তাহলে একটি পরমাণুর সমস্ত পরমাণুর খুব সামান্য জায়গায়, অল্প জায়গায় এই ভারী প্রোটন এবং নিউটন অবস্থান করে। এরই নাম দেন নিউক্লিয়াস। বিজ্ঞানী রাদারফোর্ড এর নাম দেন কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্র, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর নিহিত। পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউটন আছে। এই ইলেকট্রনের ভর আমরা কাউন্ট করি না। এই পরীক্ষাটাই হলো আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা। এবার আসো বইয়ের ভাষায় কি উপস্থাপন করা আছে দেখো, যেটা বললাম আমি আমার মতো করে। দেখো, আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা, ঠিক এরকম চিত্র আঁকা আছে। বিজ্ঞানী রাদারফোর্ড প্রচন্ড গতিসম্পন্ন আলফা কণা সমূহকে একটি পাতলা সোনার পাতের পুরুত্ব 0.0004 সেন্টিমিটার, একেবারেই পাতলা একটা পরমাণুর এরকম ডাবল স্তর নেই, পরমাণুর এক স্তরে চলে এসছে। তাই একটা পরমাণুর পাশে আরেকটা পরমাণু, আরেকটা পরমাণুর পাশে আরেকটা পরমাণু, একটা পরমাণুর উপরে আরেকটা পরমাণু নেই, এতটা পাতলা করেছে। এই পাতলা পাতের উপরে দ্রুতগতি সম্পন্ন আলফা কণা নিক্ষেপ করলেন এবং পিছনে জিঙ্ক সালফাইডের পর্দা রেখে উনি পর্যবেক্ষণ করলেন যে 99.9% আলফা কণায় পাত ভেদ করে বেরিয়ে গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দার উপরে আলোকিত করে। তাহলে পর্যবেক্ষণ হলো এটা। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হলো পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, সেহেতু এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। ইলেকট্রন আলফা কণার গতিপথকে কোনো পরিবর্তন করতে পারে না। যেমনটি আমি উদাহরণ দিলাম যে একটা কলমের খাপ রাস্তার উপরে পড়ে থাকলে তুমি সাইকেল চালিয়ে চলে যাবা, ওই কলমের খাপে তুমি কোনো বাধা পাবা না, তোমার গতিপথের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি রাস্তার উপরে একটা ইট থাকতো, তোমার গতিপথ এদিক ওদিক একটু বেঁকেও যেতে পারতো। আর যদি সামনে একটা ওয়াল থাকতো, তুমি বাধা পেয়ে বিপরীত দিকে ফিরে আসতে। তো যেহেতু আলফা কণা বাধা পেয়ে একটি আলফা কণা, 20,000টি আলফা কণার মধ্যে একটি আলফা কণা পুরো বিপরীত দিকে ফিরে এসছে, তাহলে এই আলফা কণার সামনে ভারী কিছু, যার সাথে আলফা কণার সংঘর্ষ হয়েছে এবং ওই ভারী যে বস্তু সে পজিটিভ চার্জ যুক্ত, আলফা কণা নিজেও পজিটিভ চার্জ যুক্ত, তাই বিকর্ষণ করে পুরো বিপরীত দিকে ফিরে এসছে। 2 নম্বর, এইটাই বললাম আর কি যেটা। তাহলে আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে বিজ্ঞানী রাদারফোর্ড কোন পরমাণুর কেন্দ্রে কতগুলো প্রোটন আছে সেটা কিন্তু নির্ধারণ করেছেন। এখানে প্রোটন সংখ্যা যত বেশি থাকবে, পজিটিভ চার্জ তত বেশি, তত বিকর্ষণ ক্ষমতাও বেশি হবে। ভারী প্রোটন এবং নিউটন তারা এক জায়গায় পঞ্জীভূত অবস্থায় আছে। এই ফিরে আসার কম্পাঙ্ক হিসাব করে ওই গতিপথে বাধা পেয়েছিল যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে কতটি প্রোটন আছে সেটা কিন্তু নির্ধারণ করেছেন বিজ্ঞানীরা।
পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অতি নগণ্য। পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অতি নগণ্য। একটা পরমাণুর আকার একটা নিউক্লিয়াসের আকারের মধ্যে যদি তুলনা করা হয়, এই যে দেখো নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র, নিউক্লিয়াসের ব্যাস যদি 1 সেন্টিমিটার হয়, একটা মার্বেল পাথর, তাহলে সেই নিউক্লিয়াস থেকে 1 কিলোমিটার দূরে প্রথম ইলেকট্রন পাওয়া যাবে। তাহলে নিউক্লিয়াসের আকারের তুলনায় পরমাণুর আকার অনেক বড়। অথবা নিউক্লিয়াসের আকারের পরমাণুর আকারের তুলনায় খুবই ছোট, 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট। 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট। যেমন এখানে দিয়েছে দেখো, পরমাণুর ব্যাস 10⁻⁻8 সেন্টিমিটার, সেখানে নিউক্লিয়াসের ব্যাস হলো 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। তাহলে রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াসের আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন এই স্থায়ী মূল কণিকা দুটো অবস্থান করে, আর ওই স্থায়ী মূল কণিকার চারিপাশে ইলেকট্রন থাকে, অর্থাৎ পরমাণুর বাইরের দিকে ইলেকট্রন বিদ্যমান। এই নিউক্লিয়াস আবিষ্কারের পরেই বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সংক্রান্ত একটি মডেল উপস্থাপন করেছেন, যেটাকে বলা হয় সোলার মডেল বা নিউক্লিয়ার মডেল। সোলার মডেল বা নিউক্লিয়ার মডেল উনি সৌরজগতের সাথে তুলনা করে এই মডেলটি উপস্থাপন করেছেন। তোমরা এসএসসিতে পড়েছো এটা, যেটাকে আমরা সোলার মডেল বলি বা নিউক্লিয়ার মডেল বলি। মডেলটি সৌরজগতের সাথে তুলনা করে উনি উপস্থাপন করেছেন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘোরে, পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি, ইউরেনাস, এই যে গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। অর্থাৎ সেন্ট্রালে আছে নিউক্লিয়াস, যেখানে প্রোটন আর নিউট্রন আছে, আর তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে বা আবর্তন করছে। এটা হলো তার কি উপস্থাপিত মডেল, যেখানে কোনো পরমাণুর কেন্দ্রে যে কয়টি প্রোটন বা পজিটিভ চার্জ আছে, বাইরে সমসংখ্যক ইলেকট্রন বা নেগেটিভ চার্জ বিদ্যমান। অর্থাৎ সামগ্রিকভাবে কোনো পরমাণু চার্জ নিরপেক্ষ। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। কোনো বস্তু, কণা কোনো অক্ষকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে, তাহলে তার কেন্দ্র বিমুখী একটা বলের সৃষ্টি হয়। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন কেন ছিটকে যাচ্ছে না? কেন্দ্র বিমুখী বলের কারণে সে এই ঘুরতে ঘুরতে কেন ছিটকে যাচ্ছে না? দেখো এরকম একটা বস্তু কণা এই আর ব্যাসার্ধে এই দূরত্বে সে ঘুরছে, এরকম এইদিকে কিন্তু সে ছিটকে যাওয়ার কথা। তুমি একটা ইট দড়িতে বেঁধে ঘোরাতে থাকবা, দেখবা কেন্দ্রের দিকে একটা টান রাখা লাগে। তুমি এইভাবে ঘোরাতে আসো, দড়িতে বেঁধে একটা ইট, তোমার নিজের দিকে টান রাখা লাগে, নতুবা কি কেন্দ্র বিমুখী একটা বল অনুভব করো তুমি, যেটাকে তুমি একটু টান রেখে এইভাবে ঘোরাতে থাকো। ছেড়ে দিলেই কিন্তু এরকম স্পর্শ বরাবর চলে যাবে, স্পর্শ বরাবর সে কিন্তু ছিটকে বেরিয়ে যাবে। কিন্তু পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন কেন ছিটকে বেরিয়ে যায় না? কেন্দ্রে কি পজিটিভ চার্জ আর বাইরে সমসংখ্যক নেগেটিভ চার্জ। এই পজিটিভ, কেন্দ্রের পজিটিভ চার্জ এবং ইলেকট্রনের নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল কেন্দ্র বিমুখী বলকে ব্যালেন্স করে। তাই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সতত ঘূর্ণায়মান। এইটা হলো রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেল বা সোলার মডেল। দেখো এখানে কি উপস্থাপন করেছে। রাদারফোর্ডের পরমাণু মডেলটি নিম্নরূপ: পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান।
এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। আমি আগেই বলেছি পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য, এটা 1 নম্বর স্বীকার্য। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অতএব নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সমান সংখ্যক ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ পরমাণুর বাইরের দিকে থাকে, নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে বিদ্যমান থাকে। সৌরজগতে সূর্যের চারিদিকে গ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে এবং পরস্পর ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল, অর্থাৎ কেন্দ্রে পজিটিভ চার্জ, বাইরে ইলেকট্রন নেগেটিভ চার্জ, এরা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল এ বিদ্যমান থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করছে। কেন্দ্র বিমুখী বলের কারণে ছিটকে যাচ্ছে না। এই হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল, নিউক্লিয়াসের ধারণা আছে বলে একে নিউক্লিয়ার মডেল বলে, আবার এটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে একে সোলার মডেলও বলা হয়। এই নিউক্লিয়ার মডেল বা সোলার মডেল এটা তখন বৈজ্ঞানিক মহলে বেশ সমাদৃত হয়, কিন্তু এই মডেলটির কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা আছে। তাহলে তোমাকে বুঝতে হবে ত্রুটি বা সীমাবদ্ধতা আর ভুল, এই দুটো বিষয় সম্পর্কে তোমার স্বচ্ছ ধারণা থাকতে হবে। ভুল মানে একেবারে মিথ্যে কথা, তার কোনো ভিত্তি নেই। আর সীমাবদ্ধতা বা ত্রুটি হলো ম্যাক্সিমাম সঠিক, সামান্য ত্রুটি আছে যেটা সংশোধন করা গেলেও যেতে পারে, অর্থাৎ আংশিক মিথ্যা। যে ধারণাটা উপস্থাপন করা হলো সেই ধারণাটার ম্যাক্সিমাম সত্য, আর একটু ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, একটু ত্রুটি আছে। তাহলে এই ত্রুটি বা সীমাবদ্ধতা, রাদারফোর্ডের মডেলের ত্রুটি এবং সীমাবদ্ধতা কি? রাদারফোর্ড মডেল পরমাণুর গঠন সংক্রান্ত প্রথম মডেল, কিন্তু এই মডেল সমাদৃত হলেও এর কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা আছে। কি সেই সীমাবদ্ধতা? নাম্বার 1, আমাদের সৌরজগৎ, সূর্য কেন্দ্র যেটা সূর্য নিউক্লিয়াসের সাথে তুলনা করেছি, সেই নিউক্লিয়াসের কোনো চার্জ নেই, বা গ্রহগুলো পৃথিবী, মঙ্গল, বুধ এদেরও কোনো চার্জ নেই। কিন্তু পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, আর ইলেকট্রন কি গ্রহের সাথে তুলনা করেছি ইলেকট্রনকে, সেগুলো ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে 1 নম্বর ত্রুটি, সৌরজগৎ চার্জ নিরপেক্ষ, গ্রহ চার্জ নিরপেক্ষ, নিউক্লিয়াসও চার্জ নিরপেক্ষ, কিন্তু পরমাণুর কেন্দ্রে প্রোটন ধনাত্মক চার্জযুক্ত আর বাইরে ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জযুক্ত। এটা 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি, বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটি বৈজ্ঞানিক প্রমাণ করেছিলেন, সেটা হলো কোনো আধান, আধান মানে কি চার্জ, ইংরেজিতে বলি ধনাত্মক চার্জ অথবা ঋণাত্মক চার্জ, কোনো আধান যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে, কোনো সেন্টারকে কেন্দ্র করে ঘুরতে থাকে ক্রমাগত, অর্থাৎ কোনো অক্ষকে কেন্দ্র করে কোনো চার্জ যদি ঘুরতে থাকে, তাহলে সে শক্তি বিকিরণ করতে থাকে। এটা কিন্তু ম্যাক্সওয়েল প্রমাণ করেছেন যে কোনো ধনাত্মক আধান হোক আর ঋণাত্মক আধান হোক, সে কোনো অক্ষকে কেন্দ্র করে যদি নির্দিষ্ট বেগে ঘোরে, তাহলে শক্তি বিকিরণ করে একসময় কেন্দ্রে পতিত হবে। তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে শক্তি বিকিরণ করে একসময় নিউক্লিয়াসে পতিত হবে, তাহলে পরমাণুর মডেলের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এটা একটা ত্রুটি। হাসান আসিফ, থ্যাংক ইউ, অনেক দিন পরে তোমাকে পেলাম। কোথায় ছিলে? কি ভাইয়ার বিয়ে সেরকম মনে হলো? আচ্ছা, তাহলে বলছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেলের 1 নম্বর ত্রুটি হলো সৌরজগতে গ্রহ, এই নক্ষত্র, সূর্য এবং গ্রহ তারা কেউ চার্জযুক্ত না, কিন্তু পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি হলো কোনো আধান যদি কোনো অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে ক্রমাগত শক্তি বিকিরণ করবে, তাহলে ইলেকট্রন শক্তি বিকিরণ করে একসময় কেন্দ্রে পতিত হবে,
তাহলে রাদারফোর্ডের মডেলের কোনো অস্তিত্বই থাকার কথা না। 2 নম্বর ত্রুটি। 3 নম্বর ত্রুটি পরে বলছি, 4 নম্বর ত্রুটিতে আগে যাই। 3 নম্বর ত্রুটিটা আমরা বুঝি না। 3 নম্বর ত্রুটিটাই কি এটা বুঝি না। 4 নম্বর ত্রুটি আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কত দূরে কিভাবে ঘুরবে এই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ড দিতে পারেনি। 5 নম্বর ত্রুটি, একাধিক ইলেকট্রন, মনে করো হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, কেন্দ্রে একটা প্রোটন, একটা ইলেকট্রন প্রোটনকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু যখন একাধিক ইলেকট্রন হবে, ক্লোরিন 17টা ইলেকট্রন আছে, সোডিয়াম 11টা ইলেকট্রন, তাহলে ওই ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে? একসাথে ঘুরবে সবাই, না কেউ আগে কেউ কিছু দূরে? কিভাবে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করবে একাধিক ইলেকট্রন, এই সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ডের মডেলে দেওয়া নেই। তাহলে এই যে 4টা ত্রুটি পড়লাম, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। 3 নম্বর ত্রুটিটি কিন্তু আমি বলিনি, এখন বলবো। কারণ 3 নম্বর ত্রুটিটি বুঝতে হলে তোমাকে আগে কিছু জ্ঞান থাকা লাগবে, যেটা পদার্থ বিজ্ঞানের কিছু জ্ঞান তোমাকে থাকা লাগবে। 3 নম্বর ত্রুটিটা কি বলি, রাদারফোর্ডের মডেলে পরমাণুর বর্ণালীর কোনো ব্যাখ্যা নেই। পারমাণবিক বর্ণালী, তাহলে বর্ণালী জিনিসটা কি এটাই আমরা বুঝি না কিন্তু। তাহলে রাদারফোর্ডের মডেলে বর্ণালীর কোনো ব্যাখ্যা নেই। পরমাণুর বিকিরণ বর্ণালীতে রেখাসমূহ বা বিকিরণ বর্ণালী অবিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু বাস্তবে বিকীর্ণ বর্ণালী বিচ্ছিন্ন হয় এবং সেখানে অনেকগুলো রেখার উৎপত্তি দেখা যায় এবং এই বর্ণালী বেশ উজ্জ্বল হয়। এই সংক্রান্ত কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের মডেলে বিজ্ঞানী রাদারফোর্ড উপস্থাপন করতে পারেননি। তাহলে এই 5টি ত্রুটি বা দুর্বলতা রাদারফোর্ডের মডেলের বিদ্যমান। এই ত্রুটি বা দুর্বলতাগুলোকে সংশোধন করেছেন বিজ্ঞানী বোর। বিজ্ঞানী বোর রাদারফোর্ডের মডেলের ত্রুটি এবং সীমাবদ্ধতাকে সংশোধন করে উনি একটা মডেল উপস্থাপন করেছেন, সেটা তোমরা এসএসসিতে পড়েছো। কলেজে বা অন্য কোনো স্যার কিন্তু এই কাজটা করতে পারে যে রাদারফোর্ডের মডেলের ত্রুটি এই 5টি, একে সংশোধন করে বিজ্ঞানী বোর এই মডেল দিলেন। তার মানে রাদারফোর্ডের মডেলের ত্রুটি থেকে লাভ মেরে বোর মডেলে চলে যাবেন কিন্তু অনেকেই, কিন্তু আমি সেটা করব না। 3 নম্বর যে ত্রুটি ছিল, 3 নম্বর ত্রুটি, পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা বা বর্ণালীতে বিকিরণ বর্ণালী সেটা অবিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু বাস্তবে বিচ্ছিন্ন, এবং পারমাণবিক বর্ণালীর রেখাসমূহ বেশ উজ্জ্বল। এই ব্যাখ্যাগুলো কিন্তু রাদারফোর্ড দিতে পারেনি। এই বর্ণালী কি এটাই তো আমরা বুঝি না, তাহলে তার বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কি এই জিনিসগুলোও তো বুঝবো না। তাহলে আগে এই ধারণা তোমাকে নিয়ে আসতে হবে, বর্ণালী কাকে বলে, বর্ণালী, এই বর্ণালী বলতে আমরা কি বুঝি, তারপরে রাদারফোর্ডের মডেলকে সংশোধন করে বোর মডেলে যাব। তাহলে আজকে আমরা এখন এর পরের অংশে একটু ফিজিক্স পড়ি আর কি, পদার্থবিজ্ঞানের কিছু বিষয়। সবাই একটু অনুরোধ করবো আর কি থাকার, এটা কিন্তু নোটেও নেই বা কেমিস্ট্রি বইতেও নেই, কিন্তু এই বিষয়গুলো, এই জ্ঞান থাকলে তোমার রসায়ন পড়তে সুবিধা হবে, পরবর্তী টপিকস পড়তে সুবিধা হবে। না পড়ালেও আমাকে পরবর্তী টপিকস পড়াতে গেলে বলতে হতো যে আমরা জানি, তো কি জানি সেটা জেনে আসি। বর্ণালী বুঝতে গেলে তোমাকে আগে বুঝতে হবে আলো কাকে বলে। আমরা জানি আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। কোনো বস্তুর উপরে আলো পড়লে ওই আলো ওই বস্তু থেকে যদি রিফ্লেকশন হয় তখন আমাদের কর্নিয়াতে ধরা পড়ে চোখে, তখন বস্তুটা আমরা দেখতে পাই। পৃথিবীতে বস্তু কয় প্রকার? বস্তু 2 প্রকার।
এক হলো পদার্থ, আর 2 নম্বর হলো বিকীর্ণ শক্তি। পদার্থ কাকে বলে? যার ভর আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, সেটা হলো পদার্থ বা ম্যাটার। আর বিকীর্ণ শক্তি, এর ভর নেই, স্থান দখল করে না, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে না, যেটাকে আমরা অনুভব করতে পারি, আলো, তাপ, শব্দ, এগুলো হচ্ছে বিকীর্ণ শক্তি। এর ধর্ম সম্পর্কে, আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জ্ঞান থাকা দরকার। পৃথিবীতে আলো কিভাবে আসে? তরঙ্গ আকারে। তার মানে বিকীর্ণ বস্তু বা বিকীর্ণ শক্তি এর তরঙ্গ ধর্ম বিদ্যমান। শব্দ তরঙ্গ আকারে প্রবাহিত হয়, তাপ শক্তিও কিন্তু তরঙ্গ আকারে প্রবাহিত হয়। তাহলে আলো নক্ষত্র থেকে অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে তরঙ্গ আকারে আসে। আমরা এর একটা ক্ষুদ্র অংশ দেখতে পাই, যেটাকে আমরা বলি ভিজিবল লাইট। তো এই ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো, এই দৃশ্যমান আলো ছাড়া কিন্তু আরো অনেক আলো আছে, যেটা নাম শুনলে মনে করবে হ্যাঁ নাম শুনেছি। ইউভি রশ্মি, এক্স রে, গামা রে, আবার আরো বড় তরঙ্গ দৈর্ঘ্যের আছে ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ এবং টেলিভিশন ওয়েভ। নাম শুনেছো? এই বস্তু হলো বিকীর্ণ শক্তি। অর্থাৎ আমরা বলেছি বস্তু 2 প্রকার, একটা হচ্ছে পদার্থ আর একটা হলো কি বিকীর্ণ শক্তি। তো সূর্য থেকে, সূর্য আমাদের এই গ্রহ জগতের নক্ষত্র হলো সূর্য, সূর্য থেকে পৃথিবীতে আলো তরঙ্গ আকারে আসে। এই ওই সূর্যে বা নক্ষত্রে কিভাবে আলো সৃষ্টি হয় তার ব্যাখ্যাও ফিজিক্সে আছে। তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র এদের মিথস্ক্রিয়ার ফলে, মিথস্ক্রিয়া মানে মিক্সারের ফলে, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে এক ধরনের রেডিয়েশন অর্থাৎ বিকীর্ণ শক্তি নির্গত হয়, যেটাকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় বিকীর্ণ বর্ণালী। বর্ণালী কেন বলি তার ব্যাখ্যায় আসো। যে এই আলো পৃথিবীতে তরঙ্গ আকারে আসে, এসে কোনো বস্তুর উপরে পড়লে ওই বস্তু থেকে আলো যখন রিফ্লেকশন হয়, আমাদের চোখে প্রতিফলিত হলে তখন আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। তো সূর্য যখন ওঠে সকালবেলায়, তুমি দেখবা চারিদিক ঝকঝকে আলোকময়। এই আলোর কি কোনো কালার আছে? আমরা দেখি কোনো কালার নেই, বর্ণহীন চকচকে আলো। কিন্তু এই আলোকে প্রিজমের মধ্যে চালনা করলে প্রিজমের পিছনে 7টা বর্ণ পাওয়া যায়, বে, নি, আ, স, হ, ক, লা। বেগুনি থেকে লাল পর্যন্ত 7টা বর্ণের ব্যান্ড পাওয়া যায়। তাহলে এই যে বর্ণহীন আলো যা আমরা দেখি চোখে, এটার নাম হলো ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো। তো তরঙ্গ ধর্ম বিশিষ্ট বস্তুর সাথে সম্পর্কিত কিছু রাশি সম্পর্কে জানতে হবে। এই যে খেয়াল করো একটু, এই যে এখান থেকে এইটুকু, এটাকে বলা হয় ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য একটি অর্ধকম্পন আর একটি অর্ধকম্পন, অর্থাৎ ফুল ওয়েভ, পূর্ণ কম্পনকে আমরা বলি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি শব্দের বেগ v f ল্যামডা। শব্দের ক্ষেত্রে বেগ v f ল্যামডা আমরা পড়েছি ফিজিক্সে। শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, কিন্তু আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মাইলে হিসাব করলে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তার মানে আলোর বেগ হলো 1,86,000 মাইল পার সেকেন্ড। তাহলে দ্রুত গতিতে ধাবমান কিন্তু যা তরঙ্গ ধর্ম বিদ্যমান। তাহলে দ্রুত গতিতে যদি চলে, যা শক্তি বেশি, দ্রুত কম্পিত হয়, তাহলে তো তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়। তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? ছোট হয়। পৃথিবীতে এই সূর্য থেকে যে আলো আসে, আমরা এর ছোট্ট একটা অংশ কিন্তু দেখতে পাই। কিরকম দেখো,
380 থেকে 700 ন্যানোমিটার, এটা হচ্ছে দৃশ্যমান আলোর রেঞ্জ। এর থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য ইউভি, আরো ছোট তরঙ্গ দৈর্ঘ্য এক্স রে, গামা রে। আইআর, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, রেডিও, টেলিভিশন। পৃথিবীতে সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসে এর ছোট্ট একটা অংশ আমাদের চোখে আমরা দেখতে পাই, কিন্তু এর থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই না, আবার এর থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো কিন্তু আমরা দেখতে পাই না। এটা আমাদের দর্শন ইন্দ্রিয়র রেস্ট্রিকশন আছে। যেমন আমাদের শ্রবণ ইন্দ্রিয়র রেস্ট্রিকশন আছে, তোমরা জানো 20 হার্টজের নিচের শব্দ আমরা শুনতে পাই না, আবার 20,000 হার্টজের উপরের শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। তেমনি এই যে পৃথিবীতে যে আলো আসে, এই আলোর ছোট্ট একটা অংশ আমরা দেখতে পাই 380 থেকে 700 ন্যানোমিটার। কোনো কোনো বইতে এটা 350 থেকে 750 থাকতে পারে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই, এর থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই না, আবার এর থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই না। লাইভ ছেড়ে কেউ যেও না, কারণ জিনিসগুলো খুবই দরকার, পরীক্ষায় আসবে না কিন্তু এই জ্ঞান রসায়ন পড়তে গেলে কিন্তু লাগবে, ফিজিক্স পড়তে গেলে তো লাগবেই। তাহলে এই যে দৃশ্যমান আলো, এই দৃশ্যমান আলোর এর ভিতর আবার 7টা কালার আছে, যেটা আমাদের চোখ কিন্তু দেখতে পায় না। আমাদের চোখ দেখে বর্ণহীন, 7টা বর্ণের যে মিক্সার, এটা কি বর্ণহীন আলো। এটাকে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করলে প্রিজমের পিছনে কিন্তু 7টা ব্যান্ড পাওয়া যায়, বেনিয়া, স, হ, ক, লা। এখন আসো, এই যে তরঙ্গ দৈর্ঘ্য কার উপর ডিপেন্ড করে? যত গতি বেশি হবে বা বেগ বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে। এটা কে উপস্থাপন করেছেন? বিজ্ঞানী প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক। এর কোয়ান্টাম তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে, যে যে কোনো তরঙ্গ ধর্ম বিশিষ্ট বস্তুর শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। কম্পাঙ্ক হলো নিউ। এই যে এটা আলোর ক্ষেত্রে এখানে যেমন v = f ল্যামডা, c = নিউ ল্যামডা। নিউ কম্পাঙ্ক, নিউ হলো কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক কি? একক হলো বার পার সেকেন্ড। প্রতি একক সময়ে যে কয়টি পূর্ণ কম্পন দেয় সেইটা হলো কম্পাঙ্ক। তো প্রতি একক সেকেন্ডে বেশি পূর্ণ কম্পন দেবে যত সে দ্রুত গতিতে চলবে। মানে শক্তি যদি বেশি হয় দ্রুত কাঁপবে, তো ওয়েভলেন্থ কি ছোট হবে। আলোর বেগ c = নিউ ল্যামডা। এই সির মান কত? 1,86,000 মাইল পার সেকেন্ড। তাহলে আলোর বেগ অনেক বেশি, যেহেতু গতি অনেক বেশি, তাহলে তার ল্যামডা ছোট। তাহলে ল্যামডার মান যদি ছোট হয় তাহলে কম্পাঙ্কের মান অনেক বড়। আলোর বেগ বেশি হয় তার কম্পাঙ্ক বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য হলো ছোট। তাহলে এই কম্পাঙ্ককে আরেকটা রাশির সাহায্যে প্রকাশ করা যায়, নিউ বার। নিউ বার = নিউ বাই সি। এটা হলো কম্পন সংখ্যা। এই কম্পন সংখ্যার একক হলো, একক দেখো এখান থেকে বের করি, নিউ বাই সি = কি? নিউ ল্যামডা। তাহলে কি দাঁড়ালো? 1/λ।
তাহলে নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এই নিউ বার হলো কি কম্পন সংখ্যা, 1 বাই ল্যামডা। ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য, সেটা সেন্টিমিটারে প্রকাশ করি, মিটারে প্রকাশ করি। তাহলে এই কম্পন সংখ্যার একক হলো বার পার সেন্টিমিটার। আর এটার একক ছিল কি বার পার সেকেন্ড, আর এটার একক হলো বার পার সেন্টিমিটার। প্রতি একক দৈর্ঘ্যে যে কয়টি পূর্ণ কম্পন দেয় সেটা হলো কম্পন সংখ্যা, আর প্রতি একক সময়ে যে কয়টি পূর্ণ কম্পন দেয় সেটা হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক বেশি হলে কম্পন সংখ্যাও বেশি হবে, কারণ কম্পাঙ্ক বেশি হলে ল্যামডা ছোট। এই কম্পাঙ্কের মান বেশি মানে কি ল্যামডা ছোট, তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তাহলে 1 বাই ল্যামডা, তার মানে নিউ বারের মানও কিন্তু বেশি হবে। তাহলে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কি লিখেছেন, কোন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বস্তুর শক্তি হলো তার কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে E ইকুয়াল টু এইচ নিউ। এইচ হলো সমানুপাতিক ধ্রুবক, যেটাকে প্ল্যাঙ্ক ধ্রুবক বলা হয়। তাহলে এই E ইকুয়াল টু কি এইচ সি বাই ল্যামডা। খেয়াল করো, নিউ এর মান বসিয়ে দিয়েছে যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। নিউ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা। তাহলে E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচ প্ল্যাঙ্ক ধ্রুবক, সি আলোর বেগ, দুটোই কিন্তু ধ্রুবক। এইচ ও ধ্রুবক, সি ও ধ্রুবক। তাহলে এর মান ডিপেন্ড করে কার উপরে, ল্যামডা যত ছোট হবে শক্তি তত বেশি হবে। ল্যামডা যত ছোট হবে শক্তি তত বেশি হবে। তাহলে ল্যামডা যত ছোট হবে তার শক্তি বেশি, মানে শক্তি বেশি মানে দ্রুত কম্পিত হয়, তার ওয়েভলেন্থ ছোট হয়, তার ওয়েভলেন্থ ছোট হয়। তাহলে আমরা এই যে এই জিনিস সম্পর্কগুলো জানলাম, E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, সি ইকুয়াল টু নিউ ল্যামডা, আর নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এইবার আসো এই আলোচনায় যাই যে পৃথিবীতে সূর্য থেকে আলো তরঙ্গ আকারে আসে। এই তরঙ্গ আকারের আমাদের চোখের সৃষ্টিকর্তা কর্নিয়াকে এমনভাবে সৃষ্টি করেছেন যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলো আমরা দেখতে পাবো। শ্রবণ ইন্দ্রিয়ও তাই, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ আমরা শুনতে পাবো। আমরা যেটা দেখতে পাই সেটা 380 থেকে 700 ন্যানোমিটার। এর নিচেই ছোট তরঙ্গ দৈর্ঘ্য, এটা আরো ছোট, এরা আরো ছোট, তার মানে এদের শক্তি আরো বেশি। গামা রশ্মি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি, তাহলে শক্তি বেশি। এর থেকে এর শক্তি কি কম, এর থেকে এর শক্তি কম, এর থেকে এর শক্তি কম, এর থেকে আরো কম। রেডিও বা টেলিভিশন ওয়েভ দুর্বল ওয়েভ, বড় তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন। এই রেডিও ফ্রিকোয়েন্সি এই শব্দ তরঙ্গের সাহায্যে রেডিও স্টেশন থেকে সম্প্রচার করা হয় অনুষ্ঠান, যেটা আমরা বাড়ি বসে শুনি। ট্রান্সমিটার থেকে নির্গত হয়, আমাদের রেডিওতে যে অ্যান্টিনা আছে সেটা ওটাকে ক্যাচ করে শব্দে পরিণত করে। টেলিভিশন সম্প্রচার কেন্দ্র থেকে ঢাকা মনে করো যে বিটিভি বা চট্টগ্রাম বিটিভি সেন্টার, খুলনা বিটিভি সেন্টার, এই টেলিভিশন সম্প্রচার কেন্দ্র থেকে খুব দুর্বল ওয়েভের মাধ্যমে শব্দ এবং ছবি প্রেরণ করে। এই শব্দ এবং ছবি আমরা টিভিতে, আমাদের টিভিতে একটা গেইন আছে, সেই গেইন ওই ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে মনিটরে ছবিটা কিন্তু আমরা দেখতে পাই, সাথে সাউন্ডও শুনতে পাই। তাহলে এই যে দৃশ্যমান আলো, এই দৃশ্যমান আলোর মধ্যে 7টা বর্ণ আছে। তাহলে এই বর্ণ কিসের উপর ডিপেন্ড করে, এই বর্ণ হলো তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। খেয়াল করো, বেগুনি, নীল, বেনি, আসমানি, বেনিয়া, সবুজ, সবুজ, বেনিয়া, হলুদ, কমলা, লাল। দেখো তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 424 বেগুনি ন্যানোমিটার,
424 থেকে 450 ন্যানোমিটার। এইভাবে দেখবা নোটের পিছনে এটা দেওয়া আছে একটা ছক, সেই ছকে দেখবা সব কালারগুলোই দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে। 450 থেকে 500 ন্যানোমিটার, 500 থেকে 575 ন্যানোমিটার, 575 থেকে, এটা খুব শর্ট, 590 ন্যানোমিটার, 590 থেকে 647 ন্যানোমিটার, 647 থেকে 700 ন্যানোমিটার। এই রেঞ্জ একটু কম বেশি হতে পারে কোন কোন বইতে, হয়তো দেখা আছে 647 থেকে 780 আছে, হয়তো এখানে 350 থেকে হয়তো 424 আছে। তাহলে সূর্য থেকে এই দৃশ্যমান আলো অর্থাৎ 380 থেকে 700 ন্যানোমিটার এই রেঞ্জের আলো পৃথিবীতে আসে, এইটাই শুধু দেখতে পাই। এর থেকে ছোট তরঙ্গদৈর্ঘ্যের ইউভি, এক্স রে, গামা রে এগুলো আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায় না। আবার 700 থেকে এইদিকে আরো বড় তরঙ্গদৈর্ঘ্যের আলো কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে সূর্য থেকে যে আলোক রশ্মি পৃথিবীতে আসে তার একটা ছোট্ট অংশের রেঞ্জ আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই না, তার মানে অধিক শক্তির ফ্রিকোয়েন্সির আলো আমরা দেখতে পাই না। আবার কম ফ্রিকোয়েন্সির বা বড় তরঙ্গদৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই না। এখন আসো এই যে 7টা বর্ণ, এই 7টা বর্ণ কিন্তু আমাদের চোখ ডিভাইস করতে পারে না, আমাদের চোখ দেখে বর্ণহীন। কিন্তু যখন প্রিজমের মধ্যে দিয়ে এই 7টা বর্ণের আলো প্রবাহিত করা হয়, প্রিজমের পিছনে, সে কথা তো আমি বলেছি যে এই রেঞ্জটা বইয়ের সাথে কোনো কোনো বইতে ভিন্ন থাকতে পারে, 400 থেকে 700 থাকতে পারে। আবার বলেছি 350 থেকে 750ও থাকতে পারে কোনো কোনো বইতে। স্নেহাত অনিন্দিতা, অনেকক্ষণ পরে, অনেকদিন পরে তোমাকে আমি পাই না কিন্তু লাইভে। যাই হোক, তাহলে এই যে দৃশ্যমান আলো যখন পৃথিবীতে সূর্য থেকে আসে, কোনো বস্তুর উপরে ওই আলো যদি পড়ে, ওই বস্তু যদি এই 380 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের সমস্ত আলো শোষণ করে, তাহলে তার কালার হবে কি? ব্ল্যাক, কালো। কোনো বস্তুর উপরে দৃশ্যমান আলোর পড়লে সেই দৃশ্যমান আলোর সবটুকু যদি সে শোষণ করে, কোনো আলো যদি রিফ্লেকশন না করে, তার কালার হবে কি? কালো। আবার যদি কোনো বস্তু এই দৃশ্যমান আলোর 380 থেকে 700 ন্যানোমিটার পুরোটাই রিফ্লেকশন করে, তাহলে তার কালার কি হবে? বর্ণহীন, চকচকে। যেমন পানি বর্ণহীন, কিন্তু গাছের পাতা সবুজ। আমি যে গেঞ্জিটি পরে আছি এটা লাল কেন? কোনো বস্তুর উপরে আলো পড়লে, বস্তু বলতে কি, সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, পরমাণু আছে, পরমাণু দ্বারা অণু গঠিত হয়। সেই অণু যৌগিক অণু, যেমন এটা সেলুলোজ। আমরা যে শার্ট গায়ে দিই সুতির, বা যে কাপড়গুলো পরি, এগুলো কিন্তু সেলুলোজ, এটা জৈব যৌগ। তাহলে কোনো বস্তুর উপরে আলো পড়লে ওই বস্তু তার গঠন অনুসারে আলোর কিছু অংশ শোষণ করে, বাকি অংশ কি করে? বিকিরণ করে। যে বস্তুটি সব আলো শোষণ করবে তার কালার হবে কি? কালো। আর যে বস্তুটি সব আলো বিকিরণ করে তার কালার কি হবে? বর্ণহীন। কিন্তু কোনো বস্তু যদি এই 3টে তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে, অর্থাৎ তার গঠন অনুসারে 380 থেকে 500 ন্যানোমিটার এই তরঙ্গদৈর্ঘ্যের আলো সে শোষণ করলো, তাহলে বিকিরণ করবে
500 থেকে 700 ন্যানোমিটারের, তার উপরে পতিত হয়েছে 380 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি। সে তার গঠন অনুসারে 380 থেকে 500 ন্যানোমিটারের এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করেছে। তাহলে 500 থেকে 700 তরঙ্গ দৈর্ঘ্যের আলো সে বিকিরণ করবে। ওই বিকীর্ণ বর্ণ আমাদের চোখে কিন্তু প্রতিফলিত হয়ে আমরা দেখতে পাবো। তো আমরা দেখতে পাবো এই 4টে বর্ণের মিক্সার কালার। আমাদের চোখ 4টে বর্ণ ডিভাইস করতে পারে না। এই 4টে বর্ণের মিক্সার কালারকে এই বিকীর্ণ যে আলো সেটাকে যদি প্রিজমের মধ্যে দিয়ে চালনা করা হয়, প্রিজমের পিছনে তখন 4টে ব্যান্ড পাওয়া যায়, সবুজ, হলুদ, কমলা এবং লাল বর্ণের 4টে ব্যান্ড পাওয়া যায়। তাহলে কোনো বস্তু থেকে বিকীর্ণ আলোক শক্তি 4টে বর্ণের ব্যান্ড আকারে আমরা দেখতে পাচ্ছি, এইটাই হলো বর্ণালী। তাহলে বর্ণের সমাহারকে বলা হয় বর্ণালী। কোনো বস্তু তার গঠন অনুসারে আলোক শক্তি শোষণ করে এবং সম্পূরক আলোক শক্তি সে বিকিরণ করে। এই বিকীর্ণ বর্ণালী আমাদের চোখে প্রতিফলিত হয়। তো আমাদের চোখ 4টে কালারকে ডিভাইস করতে পারলো না, তাই প্রিজমের মধ্যে দিয়ে চালনা করলে 4টে বর্ণের একটা ব্যান্ড পাওয়া যায়। তাহলে এইটা হলো ওই বস্তু থেকে বিকীর্ণ বর্ণালী। তো কোনো বস্তু আলো শোষণ করে বা আলো বিকিরণ করে এর ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দিতে পারেনি, কারণ রাদারফোর্ডের মডেলে শক্তি স্তরের কোনো ধারণা নেই। সেই কারণে কিন্তু কোনো বস্তু যে আলো শোষণ করবে, কেন করবে, তার ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দিতে পারেনি। আবারও বেরিয়ে গেছে 4-5-6 জন। আমি বলেছি যে লাইভ ত্যাগ করো না, হয়তো আমি বকবক করছি, কিন্তু এটা এই কান্দে শোনো, এই কান্দে বের করে দাও, কিন্তু কিছু জ্ঞান অর্জিত হয়। এই জ্ঞান আমাদের কাজে লাগবে কিন্তু পরবর্তীতে বিভিন্ন টপিকস পড়তে গেলে। এইবার আসো যে এই যে বিকীর্ণ বর্ণালী, এই বিকীর্ণ বর্ণালী বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কথাটা কি আসছে। তোমরা যারা বহু বছর পূর্বে, মনে করো আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, তখন আমরা যে ক্যামেরায় ছবি তুলতাম, ওই ক্যামেরায় ফিল্ম থাকতো। সেই ফিল্মে একটা রিল থাকতো, রিলে জড়ানো থাকতো ফিল্ম। সেই ফিল্ম আমরা ডেভেলপ করতাম, করে দেখতাম সেখানে 40টা ছবি হয়েছে। আমরা টেনে টেনে দেখতাম কোন ছবিটা ভালো, সেইগুলো আমরা মার্কিং করে ওয়াশ করতে দিতাম। ওয়াশ করলে আমরা সেই রঙিন ছবি পেতাম। এই যে এই ক্যামেরাগুলো হচ্ছে অ্যানালগ ক্যামেরা, আর আমরা এখন তুলি ডিজিটাল ক্যামেরায় ছবি। ওই অ্যানালগ ক্যামেরায় তুমি যে ক্যামেরা বন্দি করলে যে ছবিগুলো, সেটা একটা ফটোগ্রাফিক প্লেট, যেটাকে আমরা ফিল্ম বলি, সেই ফিল্মের উপরে পর কিন্তু যুক্ত থাকে, একটার সাথে একটা যুক্ত। টান দিলে সিরিয়ালি একটার পর একটা ছবি আসবে, একটার সাথে একটা অবিচ্ছিন্ন না, একটার সাথে একটা যুক্ত। তো যখন পৃথিবীতে সূর্য থেকে আলো পৃথিবীতে আসে, তুমি একটা অন্ধকার ঘরে, টিনের ঘরে, জানলা দরজা পুরো বন্ধ, টিনের একটা ছোট্ট ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আলোর একটা বিম রশ্মি আকারে ঘরের ভিতরে চলে এসছে। তুমি খেয়াল করলে দেখবা যে ওই একটা আলোর রে চলে এসছে ঘরের ভিতরে, ওই ফোকাসের মধ্যে ধূলিকণাগুলো উঠছে এবং সেখানে কোনো গ্যাপ নেই, মানে অবিচ্ছিন্নভাবে আসছে আলো পৃথিবীতে। বিজ্ঞানীরা এইটা মনে করতেন প্রথমে, যে প্র্যাকটিক্যালি চোখে তো তাই দেখছি, চোখে দেখছি যে অবিচ্ছিন্নভাবে আসছে, কিন্তু আমাদের চোখ কিন্তু এটা ডিভাইস করতে পারে না। যেমন একটা উদাহরণ দিই, দুটো উদাহরণ দেবো। এই যে টিউব লাইট জ্বলছে, এই টিউব লাইট জ্বলা মানে কি আমরা দেখি অটো জ্বলে আছে, বাস্তবে কিন্তু তা না। 1 সেকেন্ডে কয়েক লক্ষ বার কিন্তু জ্বলে আর নেভে। আমাদের চোখ ওইটা ডিভাইস করতে পারে না, ইন্ডিকেট করতে পারে না। যখন ভোল্টেজ ডাউন হয় তখন দেখবা যে স্পার্কিং হচ্ছে, জ্বলছে আর নেভছে। প্রতি সেকেন্ডে 10⁹ বার তড়িৎ ক্ষেত্র তার দিক পরিবর্তন করে। তাহলে প্রতি সেকেন্ডে 10⁹ বার জ্বলে আর নেভে। তা আমরা কিন্তু দেখতে পাই না, বুঝতে পারি না, আমাদের চোখ এটা কাউন্ট করতে পারে না। যেমন 20 হার্টজের নিচের শব্দ শুনতে পাই না, আবার 20,000 হার্টজের উপরের শব্দ আমরা শুনতে পাই না। ঠিক তেমনি এই টিউব লাইটটা যখন জ্বলছে, এটা কিন্তু অটো জ্বলে নেই, জ্বলে আর নেভে, জ্বলে আর নেভে, কিন্তু আমরা দেখি অটো জ্বলে আছে। আরেকটা উদাহরণ হলো, মনে করো তোমার বাড়ির 4 তলা ছাদে উঠে দেখলে যতদূর দৃষ্টিসীমা যায়
একটা হেলিকপ্টার থেকে একটা লাল বর্ণের কাপড় মাটি পর্যন্ত বিছিয়ে দিয়েছে। হেলিকপ্টারটা 200 মিটার উপরে আছে, লাল বর্ণের কাপড় মাটি পর্যন্ত বিছাই দিয়েছে। তো তোমার মনে একটা কৌতূহল জাগলো, কি ব্যাপার, হেলিকপ্টার থেকে লাল বর্ণের কাপড় বিছাই দেওয়া কেন? তুমি স্পটে গিয়ে দেখলে যে ওই হেলিকপ্টার থেকে লাল বর্ণের প্যাকেট প্যাকেট খাদ্য সামগ্রী ফেলছে। এক প্যাকেটের পর আরেক প্যাকেট, আরেক প্যাকেটের পর আরেক প্যাকেট, জুর করে ওই হেলিকপ্টার থেকে খাদ্য সামগ্রী ফেলছে দুর্গত এলাকায়। বন্যার তো এলাকা হতে পারে, বা সেখানে কোনো অকারেন্স ঘটেছে, সেই কারণে সেখানে খাদ্য সামগ্রী প্রয়োজন। তো ঝুরঝুর করে প্যাকেট সামগ্রী ফেলছে। তুমি স্পটে যেয়ে দেখলে যে একটা প্যাকেটের পর আর একটা প্যাকেটে আসছে, এই গ্যাপটা খুব সামান্য। দূর থেকে এই গ্যাপটা কিন্তু চোখে বোঝা যাচ্ছে না। স্পটে গেলে দেখা যাচ্ছে যে এক প্যাকেটের পর আর এক প্যাকেট আর এক প্যাকেট এইভাবে পড়ছে। দুটো প্যাকেটের মাঝে একটু গ্যাপ আছে সামান্য, পরপর পড়ছে। দূর থেকে কিন্তু ওই গ্যাপটা বোঝা যায় না। দূর থেকে মনে হয় কি একটা লাল বর্ণের ফিতে বা কাপড় ঝোলায় দেয়া। তো স্পটে গিয়ে দেখা গেল লাল বর্ণের প্যাকেটে খাদ্য সামগ্রী পড়ছে, এক প্যাকেট তারপর আরেক প্যাকেট তারপর আরেক প্যাকেট, দুটো প্যাকেটের মাঝে গ্যাপটা খুবই কম। পৃথিবীতে আলো এরকম প্যাকেট প্যাকেট আকারে আসে। প্রথমে এক গুচ্ছ আলো, তারপরে আর এক গুচ্ছ, তার পিস পিস আর এক গুচ্ছ আলো আসে। এই এক গুচ্ছ আলোর সাথে আর এক গুচ্ছ আলোর মধ্যে যে গ্যাপ, এটা আমাদের চোখ ধরতে পারে না। আমরা দেখি যে অবিচ্ছিন্ন ভাবে আসে পৃথিবীতে, কিন্তু বাস্তবে আলো আসে বিচ্ছিন্ন আকারে পৃথিবীতে। আর এই ক্ষুদ্রতম একগুচ্ছ আলোর শক্তি হলো E=h নিউ। E=h নিউ, যাকে বলা হয় এক কোয়ান্টা শক্তি বা এক ফোটন আলো। তো আরেকটা যে কথাটা বলছিলাম, যে এই যে পৃথিবীতে আলো তাহলে অবিচ্ছিন্ন ভাবে আসে না, কিভাবে আসে? বিচ্ছিন্ন আকারে। আমরা এখন যে ক্যামেরায় ছবি তুলি, তোমার মোবাইলে একটা ছবি তুলবা, সেটা স্টোরেজে জমা হয়, আর একটা ছবি তুলবা আলাদা স্টোরেজে জমা হয়, কোনো ছবির সাথে কোনো ছবির লিঙ্ক নেই, তার মানে অবিচ্ছিন্ন না, এটা বিচ্ছিন্ন। তা আগের যে অ্যানালগ ক্যামেরা ছিল, সেখানে একটা ছবির সাথে আর একটা ছবির লিঙ্ক ছিল, অবিচ্ছিন্ন। একটা ছবি তুমি ডিলিট করতে পারতে না তখন। তাহলে এখন আলো পৃথিবীতে তরঙ্গ আকারে আসে, এবং আলো বিচ্ছিন্ন আকারে পৃথিবীতে আসে, ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে আসে, এবং এর ক্ষুদ্রতম এক শক্তির ইউনিট হলো E=h নিউ। তাহলে আমরা যে ধারণাটা দেওয়ার জন্য এতক্ষণ বক বক করলাম, গলা নষ্ট হলো, সেটা হলো পৃথিবীতে আলো তরঙ্গ আকারে আসে। আলো এক প্রকার শক্তি, যার বেগ c=নিউ ল্যামডা, যার শক্তি E=h নিউ। আর E=hc/λ কোন তরঙ্গ ধর্ম বিশিষ্ট বস্তুর, সে আলো হোক, শব্দ হোক, তাপ হোক, তার শক্তি ডিপেন্ড করে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে তার শক্তি তত বেশি হবে। আর পৃথিবীতে যে দৃশ্যমান আলো আসে 380 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, তার ভিতরে 7টা বর্ণ বিদ্যমান। তার মানে যে কোনো আলোর বর্ণ ডিপেন্ড করে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। অর্থাৎ গাছের পাতা কেন সবুজ? গাছের পাতায় ক্লোরোফিল নামক এক ধরনের রাসায়নিক পদার্থ আছে। এই দৃশ্যমান আলো গাছের পাতার উপরে পড়লে ক্লোরোফিল সবুজ বর্ণের আলো বাদে বাকি সব শোষণ করে নেয়, সবুজ বর্ণের আলো শুধু বিকিরণ করে, তাই তখন ওই গাছের পাতাটি সবুজ দেখায়। আবার কোনো গাছের পাতা খয়েরি বা বিভিন্ন কালার আছে, পাতাবাহার গাছ আছে সিনারির জন্য, সেই গাছগুলো লাগায় অনেকে, ফুল ফোটে না কিন্তু বিভিন্ন কালারের পাতা থাকে। ওই কালারটা কেন সৃষ্টি হয় তার ব্যাখ্যা তো বললাম, যে কোনো বস্তুর উপরে দৃশ্যমান আলো পড়লে ওই বস্তুর গঠন অনুসারে সে দৃশ্যমান আলো থেকে যেটুকু শক্তি শোষণ করবে তার সম্পূরক বর্ণের আলো সে বিকিরণ করবে। তো সে যদি 3টে শোষণ করে 4টের মিক্সার কালার বিকিরণ করবে, সে যদি 4টে শোষণ করে তাহলে 3টের মিক্সার কালার বিকিরণ করবে। ওই মিক্সার কালার আমরা দেখব, কিন্তু ওর ভিতরে যে 3টে কালার আছে এটা আমরা দেখতে গেলে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করতে হবে। তাহলে প্রিজমের পিছনে আমরা 7টা ব্যান্ড পাই দৃশ্যমান আলো থেকে। আর কোনো বস্তু থেকে যখন বিকীর্ণ কোনো বর্ণালী আসে, সেটা প্রিজমের মধ্যে দিয়ে চালনা করলে 4টে বর্ণ, 5টা বর্ণ বা 3টে বর্ণ, বিভিন্ন বর্ণালী তুমি পেতে পারো। তাহলে কোনো পরমাণু থেকে যে বর্ণালী নির্গত হয় তাকে বলা হয় পারমাণবিক বর্ণালী। কোনো অণু থেকে যে বর্ণালী নির্গত হয় তাকে বলা হয় কি? আণবিক বর্ণালী। পরমাণু থেকে যে বর্ণালী নির্গত হয় তাকে আমরা রেখা বর্ণালী বলি।
আর অনেকগুলো পরমাণুর সমষ্টি হলো একটি অণু, তাহলে ওখান থেকে গুচ্ছ বর্ণালী নির্গত হয়। তাহলে পরমাণুর ক্ষেত্রে রেখা বর্ণালী, অণুর ক্ষেত্রে গুচ্ছ বর্ণালী। আমরা এই বর্ণালীর ব্যবহারও পড়ব নেক্সট ক্লাসগুলোতে। আজকে শুধু এই ধারণাটুকু রাখো, এ বইতে থাকতেও পারে নাও পারে, আগামী দিন আমরা চলে যাব এই শোষণ বিকিরণের ধারণা। এটা একেবারে কমপ্লিটলি বিজ্ঞানী বোর রাদারফোর্ডের মডেলকে সংশোধন করে তার উপস্থাপিত যে মডেল, সেই মডেলে কিন্তু ব্যাখ্যাগুলো দেওয়া গিয়েছে। তো আগামী ক্লাসে আমরা বোর মডেল থেকে শুরু করব। এরপরে কিন্তু বেসিক সব জিনিসগুলো নতুন আসবে পরপর, এবং খুব বেসিক জিনিস কিন্তু রসায়নের, পরমাণুর গঠন, ইলেকট্রন বিন্যাসের নীতি নিয়ম, তারপরে পরমাণুর শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয়, এই শক্তি স্তরের শক্তি নির্ণয়ের সমীকরণ। একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, সে নির্দিষ্ট শক্তিতে ঘুরছে, তার বেগ আছে নির্দিষ্ট, বেগ নির্ণয়, এরকম বেসিক জিনিসগুলো কিন্তু আলোচনা করা হবে। মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে কিন্তু ক্লাস করতে হবে। না পারলে আমাকে স্যার